ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের নির্দেশনা, শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে কর্মসূচি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা বললেন, শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও রাজধানীতে বৃষ্টি, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। ব্যবসার পরিবেশ ঠিক না করে বিনিয়োগ বৃদ্ধির কথা অমূলক। ব্যবসায়ী নেতাদের মন্তব্য, বিনিয়োগের পথ সুগম করতে বাজেটে খাতওয়ারি বিন্যাসের পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেয়া রায় ও নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান এবং সংবিধান অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এদিকে শুনানিতে আদালত বলেন, এই ঘটনা লিটমাস টেস্ট হিসেবে কাজ করবে। ইসি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তা প্রমাণিত হবে। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ইশরাক হোসেনকে নির্বাচিত করে ইতিমধ্যেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাই এই সিদ্ধান্ত থেকে পেছনে ফেরার সুযোগ নেই। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী বলেছেন, ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত করে ইসির প্রকাশিত গেজেট বাতিল করেননি আপিল বিভাগ, তাই তা বহাল থাকবে। তবে রিটকারী আইনজীবীর দাবি, গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ না পড়ানোয় এর মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা। উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন, এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। এই ভিউটাকে মহামান্য আপিলের ডিভিশন এই ভিউটাকে সামনে এনেছেন। আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন, এইটা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেননি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। আপিলের ডিভিশন যখন মামলায় দেখে লোকাল স্ট্যান্ডে নাই, তখন আমার সিপি খারিজ করে দেয়, কিন্তু আজকে আমার সিপি খারিজ করেনি, তারা ডিসপোজ অফ করেছে অবজারভেশন দিয়ে। দ্যাট মিনস আমার লোকাল স্ট্যান্ডই অ্যাডমিটেড হয়েছে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। ধারাবাহিক আন্দোলনের এই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকে ঢাকাবাসী। অনেকে আবার বৃষ্টিতে ভিজেই এসে উপস্থিত হয়। বৃষ্টির মধ্যেই বিক্ষোভ করেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবন ও এর আশপাশের এলাকা। একই দাবিতে সকাল সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে ঢাকাবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা 14 দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারাও। একই সাথে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, নগর ভবনের সামনে আজকের কর্মসূচির সর্বশেষ কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। কনক, নগর ভবনে কিন্তু সকাল থেকেই ইশরাক সমর্থক যারা রয়েছে, পাশাপাশি ঢাকাবাসীর ব্যানারে বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা যেটি বারবার বলছেন যে নির্বাচন কমিশনের থেকে গেজেট প্রকাশ এবং আদালতের রায়, এই দুটিকে অগ্রাহ্য করে শপথ গ্রহণে যেই বিলম্ব করা হচ্ছে সেটি আসলে পরিকল্পিত, এবং এটিকে পরিকল্পিত হিসেবে আখ্যা দিয়ে তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার
ষড়যন্ত্রই মূলত এই কালক্ষেপণ। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আদালতের একটি নির্দেশনার অপেক্ষায় ছিল নেতাকর্মীরা। সেখান থেকে বলা হয়েছে এই শপথ পড়ানোর ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং সর্বাত্মক সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তের পরে কিন্তু আমরা নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখেছি, আনন্দ উল্লাস দেখেছি, এবং তারা যেটি বলছেন যে এই সিটি কর্পোরেশনের মেয়র এটি তারা প্রত্যাশা করছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন ধরেই নগর ভবনের যে নাগরিক সেবা রয়েছে সেটি কার্যত বন্ধ রয়েছে, এবং নগর ভবনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এবং আপনি নিশ্চয়ই এটিও জানেন যে ঈদুল আজহার ছুটি হয়ে যাবে। ঈদুল আজহায় কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে সিটি কর্পোরেশনের, এবং এইরকম যদি নগর ভবনের যে নাগরিক সুবিধা বা নাগরিক সেবার কাজ বন্ধ থাকে তাহলে এই বর্জ্য ব্যবস্থাপনার এই কাজটি আসলে দুরূহ হয়ে যাবে এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে নগরবাসী। এবং এই ভোগান্তি যাতে না হয়, ভোগান্তির থেকে নগরবাসী যাতে মুক্ত হয়, সেটির জন্য কিন্তু দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই নগর ভবনের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার যে দাবি, সেটি কিন্তু সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন এই আন্দোলনকারীরা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা। মহিব, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাইছে। সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত নির্বাচন হবে, তবে তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই। তিনি জানান সংস্কার, বিচার এবং নির্বাচন বাস্তবায়ন নিয়েই কাজ করছে সরকার। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কি ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ পুরো বিশ্বকে নিয়ে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. This lack of integration holds back investment and business opportunities. পরে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। Some politicians say, why wait until June? Why don't you do the December, which is very important. It all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining where it is. So we want to make sure we do that. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। In Bangladesh, we went through a transformational change. জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার, সেমিনারে অংশগ্রহণ সহ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, এই বিষয়টি বারবার বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে এসে তিনি বললেন তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল এবছরের ডিসেম্বরে নির্বাচন চাইছে জানিয়ে প্রফেসর ইউনূস বললেন ডিসেম্বরে নির্বাচন হলে সব সংস্কার ঠিকমতো বাস্তবায়ন সম্ভব নয়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আগামী 48 ঘন্টা ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, রাজধানীর আবহাওয়ার খবর জানাতে শাহবাগ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাব্বি, রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদেরকে জানাবেন। যে ধন্যবাদ কনক। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে লঘুচাপটি ইতিমধ্যে কিন্তু এটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার ফলে কিন্তু আগামী 48 ঘন্টা সারা দেশ, রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু আসলে
অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে আবহাওয়া অধিদপ্তর। আমি ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শাহবাগে। আপনি দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক যে কর্মদিবসের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার যে ধরনের রাস্তাঘাটে যে ধরনের ভিড় থাকার কথা সেই ধরনের লোকজন জনসমাগম কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সকাল থেকেই কিন্তু সকাল 9টা থেকে কিন্তু আসলে এই বৃষ্টি চলমান এখনও হচ্ছে এবং এর মাঝে এক মুহূর্তের জন্য কিন্তু আসলে বৃষ্টি থামেনি। বলা যায় নগরবাসীর চরম দুর্ভোগের মধ্যে আসলে কিন্তু তারা দিন পার করছে। এবং পাশাপাশি আপনি জানেন যে রাজধানী শহরে কিন্তু আসলে একটু বৃষ্টি হলেই কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়, যে অভিযোগ কিন্তু অনেক পুরান। সেই অভিযোগ কিন্তু এখনও মানুষের যে নগরবাসী তারা কিন্তু বলছে যে এই যে অল্প বৃষ্টি হলেই যে জলবদ্ধতার সৃষ্টি হয়, ফলে তাদের রাস্তাঘাটে চলতে বা কর্মস্থলে যেতে যে ধরনের ভোগান্তি সৃষ্টি হয় সেই ভোগান্তি কিন্তু এখনও আসলে চড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখন যে শাহবাগে যে ধরনের মানুষজন যানবাহনের উপস্থিতি থাকে অন্যান্য দিনে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি আপনি জানেন যে লঘুচাপ সৃষ্টি ছিল যে সেটা নিম্নচাপে পরিণত হয়েছে, ফলে আগামী 48 ঘন্টা কিন্তু আসলে যে অতি ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু আসলে চলমান হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের এমনটাই জানিয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা। কনক, ধন্যবাদ রাব্বি। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সম্বর্ধনা ও শান্তিরক্ষা কার্যক্রমের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের সাথে কথা বলেন। এ সময় 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মূল আলোচনা অনুষ্ঠানে বক্তারা জানান 1988 সাল থেকে 37 বছরে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 10টি দেশে 5818 জন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস। বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর স্বর্ণ ব্যবসায়িক কেন্দ্র তাঁতিবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক বিবৃতিতে সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করার তীব্র নিন্দা এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সকল জুয়েলারি প্রতিষ্ঠান দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। ব্যবসার পরিবেশ ঠিক না করে বিনিয়োগ বৃদ্ধির কথা অমূলক বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসলে কর্মসংস্থান বাড়বে না। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে খাতওয়ারি বিন্যাসই পারে বিনিয়োগের পথ সুগম করতে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি বলে মনে করছেন তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। বলা হয় কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি বিনিয়োগ। যত বেশি বিনিয়োগ তত বেশি উৎপাদন এবং সেই অনুপাতে সৃষ্টি হয় কর্মসংস্থান। তবে ব্যবসার পরিবেশ আর ব্যয় নিয়ে বরাবরই অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। ব্যবসার পরিবেশ স্থিতিশীল না থাকায় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ আসার প্রবণতাও নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থবছরের প্রথম 9 মাসে নিট বিদেশি বিনিয়োগ এসেছে $86 কোটি, যা গত অর্থবছরের একই সময় ছিল $116 কোটি। এ সময় নিট বিদেশি বিনিয়োগ কমেছে 26%। কমেছে বেসরকারি খাতের বিনিয়োগও। ভবিষ্যৎ নিয়ে দেশের ব্যবসায়ীদের মধ্যে যেমন অনিশ্চয়তা আছে, তেমনি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আস্থার সংকট দেখতে পাচ্ছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। বলেন, বিনিয়োগের মূল বাধা রাজনৈতিক অনিশ্চয়তা। ভেরি চ্যালেঞ্জিং বাজেট। আমরা যেটা শুনতে পেরেছি এবং এক্সপেক্ট করি যে ইটস গোয়িং টু বি আ কন্ট্রাকটিভ বাজেট, তেমন একটা বিউটিফুল ওয়াও ফ্যাক্টর আমার মনে হয় না এই বাজেটের মধ্যে থাকবে এবং এ দিয়ে আমাদের কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়বে বলে আমরা মনে করি না। একটা হচ্ছে ব্যবসার পরিবেশ, 2 নম্বর হচ্ছে খাতওয়ারি বিন্যাস, সেটা কি দক্ষর সাথে হচ্ছে কি না, 3rd হচ্ছে যে এই যে বাস্তবায়ন দক্ষতা, এই কয়েকটা জায়গায় আমাদের নজর দেওয়াটা অত্যন্ত জরুরি।
ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে গতি কম থাকায় কমেছে কর্মসংস্থানও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী 2023 সালের চেয়ে 2024 সালে বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন খাতে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এই যে দুর্নীতি এবং হয়রানি, এই দুইটা বড় বোঝা হিসেবে রয়ে গেছে এই যে ব্যবসায়ী যারা উদ্যোগ নেবে তাদের উপর, তাদের কর্মকাণ্ডকে আরও বেগবান করার জন্য এইসব জায়গায় নজর দেওয়া মানে হচ্ছে কার্যকরভাবে সংস্কারের কাজগুলো হাতে নেওয়া। পাওয়ার অ্যান্ড গ্যাস প্রোভাইড করবেন, কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে, ল অ্যান্ড অর্ডার ঠিক করবেন কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, লিকুইডিটি ক্রাইসিসে যদি ইকোনমি থাকে, তাহলে তো আপনি ইউ ক্যানট এক্সপেক্ট আপনার সামনের দিকে ইনভেস্টমেন্ট বাড়বে, কর্মসংস্থান হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান কাঙ্ক্ষিত মাত্রায় না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি 5-6% নেওয়া কঠিন বলে মনে করেন অর্থনীতিবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশেষ পদ থেকে অব্যাহতি নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন তিনি। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল সরকারের খরচ কমিয়ে আনা। সই করা একটি বড় বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর মাস্ক এমন সিদ্ধান্তের কথা জানান। বুধবার এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, প্রশাসনের বিশেষ কর্মচারী হিসেবে তার দায়িত্বকাল শেষ হয়েছে। সরকারের কর্মদক্ষতার বিভাগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশাবাদী তিনি আরও জানান, প্রশাসন থেকে পদত্যাগের পর নিজের প্রতিষ্ঠান স্পেসএক্স আর টেসলার দিকেই নজর দেবেন। সরকারের ব্যয় নির্বাহের বাজেট থেকে অন্তত $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি কমানোর প্রতিশ্রুতি দিয়ে এবছর জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিয়েছিলেন মাস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি, আপিল বিভাগের নির্দেশনা। শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে কর্মসূচি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনে প্রধান উপদেষ্টা বললেন, শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও রাজধানীতে বৃষ্টি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। ব্যবসা পরিবেশ ঠিক না করে বিনিয়োগ বৃদ্ধির কথা অমূলক, ব্যবসায়ী নেতাদের মন্তব্য। বিনিয়োগের পথ সুগম করতে বাজেটে খাতওয়ারি বিন্যাসের পরামর্শ অর্থনীতিবিদদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।